প্রিয় দর্শক, অমর একুশে বইমেলায় খবরের কাগজের লেখক আড্ডায় আপনাদের স্বাগতম। আপনাদের সাথে আছি আমি মুশতাক মুকুল, আর আমার সাথে উপস্থিত আছেন আজ এমন একজন অতিথি যিনি স্বনামেই পরিচিত, বর্তমান সময়ের আলোচিত কবি মোহন রায়হান। কেন আলোচিত সেটা আপনারা নাম বলার সাথে সাথেই বুঝে গেছেন নিশ্চয়ই। চলুন আজ কথা বলবো তার সাথে, তার কবিতা ভাবনা নিয়ে, এবং এই বইমেলাকে তিনি কিভাবে দেখছেন, এবং সর্বশেষ তিনি যে বাংলা একাডেমি পুরস্কার পেলেন তার সর্বশেষ কী অবস্থা সেসব বিষয় নিয়ে। মোহন রায়হান, লেখক আড্ডায় আপনাকে স্বাগতম। ধন্যবাদ। প্রথমেই জানতে চাই যে এই যে বইমেলা, একটি বিলম্বিত বইমেলা হচ্ছে এবারে, তো এই বিলম্বিত বইমেলাকে আপনি কিভাবে দেখছেন একজন কবি হিসেবে? এবারের এই বইমেলা খুবই হতাশাব্যঞ্জক, যে আমরা আমাদের সারা জীবন যে বইমেলা দেখে এসেছি, এবারের বইমেলার সঙ্গে তার কোনো সাযুজ্য নেই। কারণ রোজাকে কেন্দ্র করে, নির্বাচনকে কেন্দ্র করে বইমেলা হবে কি হবে না, এবং প্রকাশক এবং বাংলা একাডেমি, সংস্কৃতি মন্ত্রণালয় উভয়ের মধ্যে একটা টানাপোড়েন ছিল। যে এক পক্ষ বলছে যে বইমেলা ফেব্রুয়ারিতে না হলে, ফেব্রুয়ারি মহান ভাষা আন্দোলনের যে একটা চেতনা, সেই চেতনার সঙ্গে সামঞ্জস্য হয় না। আর প্রকাশকরা বলছে যে এই সময় যদি বইমেলা করা হয় তাহলে তারা একেবারেই ক্ষতিগ্রস্ত হবে। মেলায় পাঠক আসবে না, দর্শক আসবে না, বেচা কেনা হবে না, এবং বইমেলা খুবই ক্ষতিগ্রস্ত। কিন্তু এই নানা রকমের যে টানাপোড়েন ছিল এবং এই দোলাচলের মাঝেও তো বইমেলা অনুষ্ঠিত হচ্ছে, আপনি এখন কি দেখছেন? যতটুকু দেখেছি তাতে আমার কাছে খুবই হতাশাব্যঞ্জক মনে হচ্ছে। তাতে মনে হচ্ছে না যে বইমেলা জমেছে। বাকি দিনগুলোতে কি হবে সেটা বলা যাচ্ছে না। তার মানে প্রকাশকরা যে আশঙ্কা করেছেন সেই আশঙ্কায় সত্যের দিকে যাচ্ছে অবশেষে মনে হচ্ছে। জি, মোহন রায়হান, জানতে চাই আপনার লেখালেখি সম্পর্কে। আপনি তো কবিতায় দীর্ঘদিন কবিতা লিখছেন। এই আপনি যে সময় আন্দোলনের সাথে যুক্ত ছিলেন, স্বাধীনতার পূর্ববর্তী সময় থেকে শুরু করে এখনও সেই আন্দোলনে আপনি ব্রত রয়েছেন, এবং সেই কবিতার মাধ্যম হিসেবে আপনি আপনার আন্দোলনকে চালিত করেছেন। কবিতাকে কেন বেছে নিলেন এই আন্দোলনের মাধ্যম হিসেবে? আসলে কবিতা তো বহু কারণে মানুষ লিখে থাকে, তো এক একজনের কাছে এক এক কারণে কবিতা হয় আর কি। তো আমি কবিতা লিখেছি আসলে আমার নিজের মনোভাবনা, নিজের চিন্তা চেতনাকে প্রকাশের জন্য, এবং সব কবিরাই তাই করে। কবিরা তার নিজের চিন্তা ভাবনাকে, তার নিজের মনের মাধুরী মিশিয়ে অন্যের গ্রহণযোগ্য করে তোলার জন্য কবিতা প্রকাশ হয়। একটা কথা আছে যে নীরব কবিত্ব বাজে কথা। তো কবিতার একটা প্রধান চরিত্র হচ্ছে প্রকাশ, পাঠকের কাছে তুলে ধরা। তা আমি একটা সময় এসে ব্যক্তিগত চিন্তা ভাবনা থেকে কবিতা লিখলেও একটা সময় আমি যখন এদেশের মানুষের অধিকার আদায়ের, মুক্তির সংগ্রামের সঙ্গে যুক্ত হলাম, সে স্কুল জীবনে আমি যখন ষষ্ঠ শ্রেণীতে পড়ি, তখন আমি প্রথম সেই ৬ দফা আন্দোলন মিছিলে যাই। সেই মিছিল থেকেই আমার কাছে মনে হয়েছে যে আমার যে কথা, আমার যে ভাবনা, আমার যে দেশপ্রেম, আমার যে জনগণের প্রতি অঙ্গীকার, তাকে প্রকাশের জন্য আমি আমার কবিতাকে বেছে নিতে পারি, কবিতাকে আমি মাধ্যম করতে পারি, কবিতাকে আমার হাতিয়ার করতে পারি। জি, আর এই আপনি বলছিলেন যে নীরবতার কথাও বলছিলেন, যে কবিতার ক্ষেত্রে তো অনেকেই বলে যে নীরবতা বা নিমগ্নতার একটি ভীষণ ব্যাপার রয়েছে। তা আপনার কবিতার জন্ম কিভাবে হয়? এই নীরবতা নাকি সময়ের অভিজ্ঞতায়? কবিতার নীরবতায় বা নিমগ্নতার মধ্যে সৃষ্টি হতে পারে, কিন্তু নীরবতার জন্যই কবিতা, এটা ঠিক নয়। আমি বলেছি যে নীরব কবিত্ব বাজে কথা, মানে যে একজন চিন্তা করলো, ভাবনা করলো, কিন্তু সে প্রকাশ করলো না, সেটা নীরব কবিত্ব। কিন্তু কবিতাকে প্রকাশ হতে হবে। হ্যাঁ, কবিতা লেখার সময় কবি হয়তো ভাব নিমগ্ন থাকবেন, নীরব থাকবেন, ধ্যানী থাকবেন, কিন্তু উনি যখন কবিতাটি লিখবেন তখন যে প্রকাশ হবে সেটা তো এক ধরনের সরবতাই আর কি।
তাহলে কি সেটাকে আমরা বলতে পারি যে কবির যে নীরবতার যে ধ্যানমগ্নতার যে প্রকাশিত রূপ সেটি কবিতা? হ্যাঁ, নিশ্চয়ই, নিশ্চয়ই। জি, ধন্যবাদ মোহন রায়হান। আমরা জানি যে এই বইমেলার সাথে আপনি বলছিলেন যে ২১-এর একটি চেতনা জড়িত এবং ২১-কে লালন করেই তারপরে আমাদের স্বাধীনতা এবং সমস্ত আন্দোলন শেষে আজকে আমরা এখানে উপনীত হয়েছি এবং এই বইমেলা আসলেই একটা লেখকের একটা প্রাণের মেলা বলি আমরা, প্রকাশকের সাথে পাঠকের সাথে। তো এই বইমেলায় প্রথম আসার স্মৃতি কি মনে পড়ে? বইমেলা, হ্যাঁ, বইমেলায় আমি এসেছি সেই ৭০ দশকের গোড়ার দিকে। হ্যাঁ, সেই বলা যায় যে ৭৫-৭৬-এর দিকে আমি বইমেলায় প্রথম এসেছি আর কি। হ্যাঁ, তো তখনকার বইমেলার একটা এই শুধু এই বাংলা একাডেমি বাংলা একাডেমি যে চত্বর, সেটা সুন্দর সিমসাম পরিবেশ ছিল আর কি। হ্যাঁ, এখানে এই যে ভৈরতলার এখান দিয়ে রেস্টুরেন্ট থাকতো, সেখানে কবিরা আড্ডা দিত, লেখকরা আড্ডা দিত এবং সবাই আসতো, তাদের সাথে দেখা হতো, তাদের কাছ থেকে অটোগ্রাফ নিত, তাদের স্টল থেকে বই কিনে এনে অটোগ্রাফ নিত, আবার লেখকরা দল ধরে ঘুরতো। সেটা চমৎকার একটা পরিবেশ ছিল, খুবই ভালো লাগার। কিন্তু এখনকার যে বইমেলা, এটা আমার কাছে ভালো লাগে না। সে হইচই, হ্যাঁ, একটা অন্য ধরনের বইমেলার যে একটা সৌন্দর্য, ভামগাম্ভীর্য আমার কাছে এটা একটা মেলার মতন আর কি। হ্যাঁ, তাহলে এটা কি আমরা বাণিজ্যিকরণ যে কথাটা বলা যায় সেটা বলা যায় সেখানে? সেটা একটা, যে তাহলে বইমেলাটা বাণিজ্য মেলার মতন হয়েছে, যে হাজার হাজার লোক আসে, ঘুরে ফেরে, বই কিন্তু কিনে খুব কম লোক। হ্যাঁ, কিন্তু আগের সময় যারা আসতো তাদের অধিকাংশ বই কেনার জন্য আসতো, বই কিনতো, পরিবেশটা সুন্দর ছিল। মোহন রায়হান, আমি যে প্রশ্নটা করতে চাচ্ছিলাম যে সেই প্রশ্ন হচ্ছে যে বর্তমানে প্রকাশকের সংখ্যা অনেক বৃদ্ধি পেয়েছে এবং অনেক লেখকের অনেক বই প্রকাশ হচ্ছে, কিন্তু সেই অনেক বইয়ের মধ্যে পাঠক কিনছে না এবং অনেকেই অভিযোগ করছেন যে মানহীন বই প্রকাশ হচ্ছে। এই ব্যাপারে আপনি কি বলবেন? অবশ্যই খুবই মানহীন বই প্রকাশ হচ্ছে। আমার তো মনে হয় যে বইমেলায় যে সমস্ত বই প্রকাশ হয়, আমার তো মনে হয় যে 20-30% হয়তো মানসম্পন্ন বই হয়, বাকিগুলো মানসম্পন্ন বই হয় না। এটা দুঃখজনক। আর একটা হয়েছে কি যে এই যে আজকের বিজ্ঞান প্রযুক্তির যে উন্নতি এবং বিকাশ প্রকাশ, এবং এই যে ফেসবুকে লেখার একটা সুযোগ পড়া, তাতে মানে হয়তো শিল্প সাহিত্য সম্বন্ধে কিছুই জানে না, লেখাপড়া নাই, পড়ে না, কিন্তু তারা ফেসবুকে লিখছে। ফেসবুকে লিখছে, বিভিন্ন লোকজন তাকে কমেন্ট করছে, এই করছে, তাতে তারা মনে করছে যে তারা বিরাট কিছু লেখক হয়েছে। ফেসবুকে অধিকাংশ যারা লেখে, তারা ভুল বানানে লেখে, ভুল শব্দে, ভুল বাক্যে লেখে, এবং দেখা যাচ্ছে যে তাদের এই লেখাগুলো বাহবা পেয়ে একসময় নিজের পকেটের টাকা খরচ করে বই করছে আর কি। জি, কিন্তু এই যে এখান থেকে তো আসলে উত্তরণের একটা জায়গা অবশ্যই দরকার। তো মোহন রায়হান, আপনি তো একজন কবি এবং এই কবি তো সময়ের দায় বহন করে, তার কবিতায় নিশ্চয়ই সময়ের দায়, এবং সে তাকে অনুভূতির শিল্পীও বলা হয়। তো একজন কবি কি শুধু সময়ের দায় বহন করে, নাকি অনুভূতির শিল্পী, নাকি উভয়ই? কি বলবেন আপনি? কবিকে কবি একটা সমগ্র সত্তা, তাকে সময়ের দায় বহন করতে হয়, তাকে অনুভূতির অনুরঞ্জনকে ধারণ করতে হয়, তাকে সামাজিক আলোড়ন বিলোড়ন, উত্থান পতন, দুঃখ বেদনা, হাসি কান্না, সমস্ত কিছুকে ধারণ করতে হয়। সমস্ত কিছুকে ধারণ না করলে সে সত্যিকারের কোনো লেখক কবি হতে পারে না। একজন লেখক বা কবি তো বিবরবাসী না, সে তো আকাশে বাস করে না, বা গজদন্ত মিনারে বাস করে না, সে তো একটা সমাজের মধ্যে বাস করে। অতএব সমাজের যে ক্রিয়া প্রতিক্রিয়া, সমাজের মানুষের জীবনের উত্থান পতন, হাসি কান্না, দুঃখ বেদনা, দ্রোহ প্রেম, ব্যর্থতা পরাজয় সফলতা, সব কিছুকে ধারণ করেই একজন কবি হয়ে ওঠে। জি, চমৎকার করে বললেন। তো মোহন রায়হান, জানতে চাই যে আপনি বলছিলেন একটু আগে যে প্রযুক্তির কথা বলছিলেন, এই প্রযুক্তির কারণে মানুষ লেখকদের কথাও যেমন বলছিলেন, তেমনিভাবে অনেকেই বলছেন যে প্রযুক্তির কল্যাণে ফেসবুক বা অন্যান্য সামাজিক মাধ্যমের কারণে পাঠকের সংখ্যাও কমে যাচ্ছে। আসলে কি প্রযুক্তি এই পাঠক কমানোর জন্য দায়ী, নাকি আমরা প্রযুক্তির সাথে পাল্লা দিয়ে সেভাবে নতুন প্রজন্মের কাছে পৌঁছাতে পারছি না? আমাদের স্কুল জীবনে আমরা একটা
আম, রচনা পড়তাম। হ্যাঁ, বিজ্ঞানের আশীর্বাদ, বিজ্ঞানের অভিশাপ। জি যে যে বিজ্ঞান আমাদের মানে কি মানে আমাদের জীবনকে, সভ্যতাকে এগিয়ে নেওয়ার জন্য কি দিতে পারে, আর সভ্যতাকে ধ্বংস করার জন্য, জীবনকে ধ্বংস করার জন্য কি দিতে পারে। জি হ্যাঁ, ওই যে একটা কথা আছে না, বিজ্ঞান দিয়েছে বেগ, কেড়ে নিয়েছে আবেগ। আবেগ। হ্যাঁ, তো সেইভাবে যে আসলে বিজ্ঞানের যে এবং তথ্য প্রযুক্তির যে আবিষ্কার এবং বিকাশ প্রয়োগ, সেক্ষেত্রে আসলে রাষ্ট্রের একটা ভূমিকা থাকে। রাষ্ট্র যদি তাকে যথাযথ ব্যবহার করতে না পারে, সেটার একটা গাইডলাইন ঠিক না করে, তাহলে তো সেটার কি বলবো যে খারাপ প্রয়োগ তো হবেই, তার তো ব্যর্থতা দেখা দেবেই, তার ক্ষতিকর দিকটা বেড়ে যাবে। তা আমরা সেই কারণে দেখছি যে আমাদের তথ্য প্রযুক্তির সত্যিকারের কোনো নীতিমালা না থাকায় আজকে এটাকে বিশেষ করে যুব সমাজ, তরুণরা, কিশোররা, এমনকি শিশুরাও এই আসক্ত হয়ে পড়ছে এবং তারা পাঠ বিমুখ হয়ে যাচ্ছে, তারা জ্ঞান বিমুখ হয়ে যাচ্ছে। এটা জাতির জন্য মারাত্মক ক্ষতিকর, ভবিষ্যতের জন্য খুবই হুমকি স্বরূপ। এবং এটা তো শুধু প্রসারী একটা প্রভাব পড়বেই, এবং সেটা মনে হয় পড়তে শুরু করেছে। জি কবি মোহন রায়হান, আপনার কবিতায় আমরা দেখি যেমন প্রেম দেখি, তেমনি প্রতিবাদ দেখি এবং বিদ্রোহের ভাবনা দেখি। এটা কি আসলে ব্যক্তিগত নাকি সময়ের প্রতিচ্ছবি, কি বলবেন? আমি তো আগেও বললাম যে একজন কবি তো শুধু ব্যক্তি মানুষ না, জি একজন সামাজিক মানুষ, একজন রাষ্ট্রীয় মানুষ, জি যার ফলে সমাজ, রাষ্ট্র, পরিবেশ, প্রতিবেশ, প্রকৃতি, মানুষ সব কিছুই তার চিন্তা জগতে, তার মনন জগতে, তার সৃজনশীল জগতে কাজ করে। যার ফলে আমার কবিতায় সমস্ত প্রতিফলন দেখা যায়। আমার কবিতা সম্বন্ধে কিছু লোকের অভিযোগ যে আমার কবিতা উচ্চকণ্ঠ, স্লোগানধর্মী। জি আসলে তারা, আমি যে মঞ্চে কবিতা পড়ি, সেই সমস্ত কবিতা সাধারণত প্রতিবাদের হয়ে থাকে, দ্রোহের, বিপ্লবের। জি হ্যাঁ, কারণ কবিতা পাঠটা আসলে বিভিন্ন ঘটনাকে কেন্দ্র করে হয়। জি তো তারা সেই কবিতার শুনে আমাকে বিচার করে। আমার দ্বিতীয় বই, আমাদের ঐক্য আমাদের জয়, এই বইটির প্রকাশনা উৎসবে আব্দুল্লাহ আবু সাইদ স্যার, আমার ঢাকা কলেজের শিক্ষক, উনি বলেছিলেন যে মোহনকে নজরুলের মতন দ্রোহী, প্রতিবাদী, বিপ্লবী মানে অভিহিত করা হয়েছে, কিন্তু মোহনের অধিকাংশ কবিতা অশ্রু ভেজা, হ্যাঁ, এবং রক্তাক্ত। তো মোহন আসলে সত্যিকার অর্থে রোমান্টিক কবি, প্রেমের কবি, পাশাপাশি সে বিদ্রোহের কবি। তো এবং আমার বন্ধু পণ্ডিত গণবুদ্ধিজীবী সলিমুল্লাহ খান তার একটি আলোচনায় লিখেছিলেন যে মোহনের প্রেমের কবিতা পড়তে পড়তে আমরা বিপ্লবী হয়ে উঠি, আর তার বিপ্লবের কবিতা পড়তে পড়তে আমরা প্রেমিক হয়ে উঠি। তো আমার মনে হয় যে সেটি আমার কবিতার যথার্থ মূল্যায়ন। আসলে যারা আমাকে নিয়ে কথা বলে, আমি তাদের বলবো যে তারা আমার কবিতার বইগুলো পড়ুক, তারা আমার কবিতাগুলো পড়ুক, পড়ে দেখুক যে সেগুলো মানসম্পন্ন কিনা, শিল্পোত্তীর্ণ কিনা। না পড়ে মন্তব্য করাটা আসলে ঠিক না। জি আপনার কবিতা নিয়ে কথা বলছিলাম, তো এই যে এবারে সাম্প্রতিক সময়ের আপনার লেখালেখি নিয়ে যদি জানতে চাই, যে এবারের বইমেলায় কি আপনার কোনো বই প্রকাশ হলো বা সাম্প্রতিক সময়ে? না, এখনো হয় নাই, তো প্রকাশ হওয়ার সম্ভাবনা আছে আর কি। এবার তো এই সমস্ত ডামাডোল নিয়ে, ইলেকশন নিয়ে, আন্দোলন নিয়ে, ইলেকশন নিয়ে, এগুলো নিয়ে ব্যস্ত ছিলাম। তো আমার কবিতা তৈরি আছে, হয়তো শেষের দিকে হয়তো ওটা বই বেরোবে। জি এবং এই যে অস্থিরতার সময়ের কথা বলছিলেন এবং অস্থির সময়ের জন্য বইমেলার কথা বলছিলেন, তেমনিভাবে বইমেলার যে শুরুটা যেমন অস্থির হলো, তেমনিভাবে বইমেলার একটি অন্যতম আকর্ষণ থাকে যে শুরুতেই বাংলা একাডেমি সাহিত্য পুরস্কার। তো এবার বাংলা একাডেমি সাহিত্য পুরস্কার কবিতায় আপনাকে মনোনয়ন দেয়া হয়েছে এবং সেটাকে পুরস্কার ঘোষণাও করা হয়েছে, কিন্তু আমরা দেখলাম যে ওই যে দোলাচলের মধ্যে এখনও মোহন রায়হান সেই কবিতার যে বাংলা একাডেমি সাহিত্য পুরস্কার সেটি এখন পর্যন্ত গ্রহণ করেননি। এর পিছনে আসলে কারণ কি, বিষয়টা কি ঘটেছিল? বিষয়টা ঘটেছিল আসলে আমাদের দেশে অধিকাংশ লেখক কবিরা যারা পুরস্কার পায়, অধিকাংশই তারা নানা তদবির তোষামত করে পুরস্কার নেয়। আমি সোয়ার
আমি ভাবিও নি, কল্পনাও করিনি, এবং আমি কখনো প্রত্যাশাও করি না যে আমাকে কোনো পুরস্কার পেতে হবে। আমি মনে করি আমার পুরস্কার মানুষের ভালোবাসা। আমার 40 বছর আগের কবিতা একজন মুখস্থ শোনায় এখনও। সলিমুল্লাহ খানের মতন লোক তার বক্তৃতায় প্রায় আমার কবিতার উদ্ধৃতি দেয়। এই যে জাতীয় কবিতা উৎসবে এবার বাংলা একাডেমির ডিজি বা মোহাম্মদ আজম, উনি আমার কবিতার রেফারেন্স দিলেন। জি এরকম বহু লোক এরকম রেফারেন্স দেয়। এবং যারা হয়তো মানে কবিতা সম্বন্ধে খুব বেশি ভালো জানেও না, জি তারাও আমার কবিতা তাদের ভালো লাগার থেকে মুখস্থ করে, পড়ে। জি অনেক দেশের বিখ্যাত আবৃত্তিকাররা, যারা সে শিমুল মুস্তফা, তারপরে মেহেদি হাসান এবং অনেক আবৃত্তিকাররা, তারা একসময় ইস্তেকবাল হোসেন, এরা কিন্তু আমার কবিতা পড়ে বিখ্যাত হয়েছিল শুরুর জীবনে আর কি। জি তো সেক্ষেত্রে আমি মনে করি যে সেটাই আমার পুরস্কার। আমি পুরস্কার প্রত্যাশা করিনি, কিন্তু আমাকে হঠাৎ জানানো হলো 19 তারিখে আমি পুরস্কার পেয়েছি। আমি আসছি, পুরস্কার দেওয়া হয়নি। কারণ যে আমার যারা প্রতিপক্ষ, বিশেষ করে যারা সামরিক স্বৈরাচারের পদলেহী ছিল, যারা ফ্যাসিস্টদের পদলেহী ছিল, যারা ধর্ম ব্যবসায়ী, যারা মুক্তিযুদ্ধ ব্যবসায়ী, এরা আমাকে কখনো লাইক করে না। আর আমি খুবই স্পষ্টবাদী লোক। আমি সবসময় সব লোকের চোখে চোখ রেখে কথা বলেছি। আমি 20 বছর আগে রাজনীতি করেছি, আমার দলের শীর্ষ নেতাদের চোখে চোখ রেখে কথা বলেছি। এদেশের রাজনীতির রাষ্ট্রের শীর্ষ ব্যক্তিদের চোখে চোখ রেখে কথা বলি। আমি কাউকে কখনো পরোয়া করি নাই। এই জন্য খুব বেশি মানুষ মানে এই ধরনের লোকরা আমাকে পছন্দ করে না। তো তারা, আমি কবিতা, আমি পুরস্কার পাই, তারা এটা সহ্য করে নাই এবং তারা এটা সরকারকে প্রভাবিত করেছিল। সরকারকে মানে বিশেষ করে শিল্প মন্ত্রণালয়কে। আমি জেনেছি যে পরে যে প্রধানমন্ত্রী এটা জানতেন না। কিন্তু বাংলা একাডেমি একটি স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান এবং বাংলা একাডেমি তো সেই একটি জুরি বোর্ডের মাধ্যমে এটা দেয়, আমরা জানি। তো সেখানে শিল্প মন্ত্রণালয় আসলে কিভাবে এটার সাথে যুক্ত হয়? আমি বলে আসছিলাম যে আমার বিরুদ্ধে অভিযোগ যে আমি 41 বছর আগে কর্নেল তাহেরকে নিয়ে একটা কবিতা, তাহেরের সব, কর্নেল তাহেরকে ফাঁসি দেওয়া হয়েছিল, জিয়াউর রহমান ফাঁসি দিয়েছিলেন। সেই ঘটনাকে কেন্দ্র করে আমি একটা কবিতা লিখলাম, জিয়াউর রহমানের কোনো নামও সেখানে উল্লেখ নাই। সেই কবিতাটা তারা কোথা থেকে খুঁজে বের করে মন্ত্রীকে, সংস্কৃতি মন্ত্রীদেরকে বলেছে যে এই লোক প্রচণ্ড জিয়া বিরোধী এবং এই লোক কী করে বিএনপির আমলে জিয়াউর রহমানের ছেলের কাছ থেকে পুরস্কার নেবে। জি তো এরা বাংলা একাডেমিকে, আমি যতদূর জেনেছি ভিতরে খবর, বাংলা একাডেমিকে তারা বলেছে যে পুরস্কারটা বাতিল করতে হবে। বাংলা একাডেমি রাজি হয়নি, বলছে না, এটা আমরা পারবো না, কারণ আমরা একটা প্রক্রিয়ার মধ্য দিয়ে 30 জনের একটা কমিটি এটা মনোনয়ন করছে, আমরা এটা বাতিল করতে পারবো না। কিন্তু সেখানে শিল্প মন্ত্রণালয় সেখানে হস্তক্ষেপ করে এটা স্থগিত করেছে। এবং আমি যতদূর জানি প্রধানমন্ত্রীকে মঞ্চে বসে জানানো হয়েছে যে একটি কবিতা নিয়ে বিতর্ক আছে, সেটা কি করা যায়। উনি বলছে তাহলে স্থগিত করেন, পরে ভেবে দেখেন। কিন্তু যখন এটা নিয়ে লেখালেখি হলো, উনি জানার পরে উনি বলছেন না, ওনাকে পুরস্কার দেওয়া হোক। এবং উনি বাংলা একাডেমির সেই পুরস্কার বিতরণ অনুষ্ঠানে বলেছেন যে শিল্প গবেষণা, সাহিত্য, সংস্কৃতি যা দলীয়করণ করা কোনো সভ্য সমাজের কাজ নয়। জি তাহলে কথাটা তার সাথে কন্ট্রাডিক্ট হয়েছে। অনেকে এটা লিখেছেও আর কি। জি এবং লিখেছে, অনেকে বলেছে যে শাকুর মজিদ চলচ্চিত্র নির্মাতা এবং লেখক, উনি লিখেছে যে এই ঘটনা সবচেয়ে ক্ষতিগ্রস্ত হয়েছে, ক্ষতি হয়েছে তারেক জিয়া। কারণ তারেক জিয়া যে কথাটা বলেছে সেই কথাটার সাথে এটা যায় না এবং লোকে তাকে আর বিশ্বাস করবে না। অনেকে এই কথাটা বলেছে। জি এবং আমরা দেখলাম যে তার পরবর্তী সময়ে জানানো হলো যে 2রা মার্চ আপনাকে সেই পুরস্কারটি দেয়া হবে এবং এরপরে আপনি একটি সাংবাদিক সম্মেলনও করলেন এবং সেখানে বললেন যে প্রধানমন্ত্রীর কাছ থেকেই আপনি সেই পুরস্কারটা নিতে চান। তো তার পরবর্তী আপডেট কিন্তু আসলে মানুষও জানে না বা ধোঁয়াশা হচ্ছে এবং আমরা যতদূর জানি যে আপনি এখন পর্যন্ত পুরস্কারটি গ্রহণ করতে পারেননি। কেন পারলেন না বা এখন পর্যন্ত মানে সর্বশেষ না, আমাকে বাংলা একাডেমি বলেছে যে তারা আলাদা একটা অনুষ্ঠান আয়োজন করে আমাকে পুরস্কার দেবে। যে মন্ত্রীদের তদবিরে আমাকে পুরস্কার দেওয়া হলো, আমি তাদের কাছ থেকে কেন পুরস্কার নেব? আর একটা হচ্ছে যে পুরস্কারটি আমাকে দেওয়ার জন্য প্রধানমন্ত্রী বলেছেন, তা আমি তাকে সম্মানিত করতে চেয়েছি। উনি
নবনির্বাচিত, ওনার সাথে আমাদের মত বিনিময় হয়েছিল। আমরা বিভিন্ন দলের সাথে মত বিনিময় করেছি, তারই ধারাবাহিকতা ওনার সাথে মত বিনিময়। আমরা বলেছি যে আমাদের কিছু চাওয়ার নাই, আমরা কলমের স্বাধীনতা চাই, আমরা বলার স্বাধীনতা চাই, আপনার সমালোচনা করার স্বাধীনতা চাই। উনি বলছে নিশ্চয়ই আপনাদের আমার দল করতে হবে কেন, আপনার দলের বাইরে থেকে আমি ভালো কাজ করলে উৎসাহিত করবেন, খারাপ কাজ করলে সমালোচনা করবেন। তো সেইভাবেই উনি আমাকে পুরস্কারটা দিতে বলেছেন, তার মানে যে উনি কথা রাখার চেষ্টা করেছেন। সেই জন্য আমি পুরস্কারটা নিতে সম্মতি হয়েছি এবং আমি কন্ডিশন দিয়েছি যে প্রধানমন্ত্রী পুরস্কার দেবেন, কারণ ওই 8 জন তার হাত থেকে নিয়েছে, তাদের মধ্যে 1 নম্বরে আমি ছিলাম, তাহলে আমি তার হাত থেকে নেব। আর দ্বিতীয় হচ্ছে যে অনেকেই মানে বলছে মোহন লোভী, সেজন্য পুরস্কার নিচ্ছে। তা আমি যে লোভী নই, কোনো কালে ছিলাম না। আমি লোভ করলে আমি অনেক বড় জায়গায় থাকতে পারতাম। আমি সেজন্য পুরস্কারের টাকাটা নেব না। টাকাটা কোনো স্বচ্ছতাহীন এবং সামর্থ্যহীন কোনো কবি, লেখক বা সংস্কৃতি কর্মীকে দিতে বলেছে। আর আমি কন্ডিশন দিয়েছি যে বাংলা একাডেমির এই যে নীতিমালা, সংস্কৃতি মন্ত্রণালয় কেন হস্তক্ষেপ করবে, এটা বন্ধ করার নীতিমালা তো ঘোষণা করতে হবে। এই প্রতিশ্রুতি দিলে আমি পুরস্কার নেব, নাহলে নেব না। মোহন রায়হান, অনুষ্ঠানের একদম শেষ পর্যায়ে আমরা উপস্থিত হয়েছি। পাঠকদের উদ্দেশ্যে যদি কিছু বলার থাকে আপনার। পাঠকরাই তো হচ্ছে লেখক কবিদের সবচেয়ে বড় বন্ধু, সবচেয়ে বড় সম্পদ। তো আমি পাঠকদের উদ্দেশ্যে বলবো যে আপনারা পড়ুন, আরও পড়ুন, আরও পড়ুন, নতুন পুরাতন সব লেখককে পড়ুন। অধ্যয়ন এবং অনুশীলন একটা জাতিকে এগিয়ে নিতে পারে। তো পাঠকদের পঠন প্রক্রিয়ার মধ্য দিয়ে, অধ্যয়ন অনুশীলনের মধ্য দিয়ে আসলে বাংলা ভাষা, সাহিত্য, সংস্কৃতি বেঁচে থাকবে এবং পাঠকরা আমাদের সবচেয়ে বড় সম্পদ, সবচেয়ে বড় বন্ধু। সেই বন্ধুদের আমি শুভকামনা করি। জি, আপনার কথার সাথে একমত হয়ে আমরাও বলতে চাই যে পাঠকরাই আসলে সবকিছু প্রাণ, এবং তাদের হাত দিয়েই আসলে বাংলা সাহিত্য, সংস্কৃতি যাই বলি আরও বেশি সমৃদ্ধ হবে। তো মোহন রায়হান, আমাদের অনুষ্ঠানে কষ্ট করে আসবার জন্য আপনাকে আবারও ধন্যবাদ। ধন্যবাদ খবরের কাগজ। প্রিয় দর্শক, এই ছিল আমাদের আজকের আয়োজন। আগামী অনুষ্ঠান দেখবার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি। খোদা হাফেজ। খবরের কাগজ, নিখাত, নির্ভীক, নিরপেক্ষ।